এই দেখো তো, কলিং বেল বাজতেছে, রাতের বেলা আবার কে এলো? আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমি পারবো না। তুমি গিয়ে দেখো, তোমার কোনো আত্মীয় স্বজন হবে হয়তো। আর শোনো, আমার আত্মীয় স্বজন না এত রাতের বেলায় আসবে না, কারণ ওদের হিতাহিত জ্ঞান বুদ্ধিটা আছে। তোমারই আত্মীয় স্বজন হবে হয়তো, যাও গিয়ে দেখো। আরে মা, তুমি এত রাতের বেলা আমার একটা কল দিবা না? আমার কইলে তো আমি তোমার যায় নিয়ে আসতাম। আরে বাজান, তুই যে কি কস, আমি তোর কেমনে কল দেবো? আমার যে ফোনটা ছিল ওটা পুরো ভেঙে গেছে, এই জন্য তো কল দিতে পারিনি। তার মুখটা দেখতে আমার খুব ইচ্ছা করতেছে বাজান, এই জন্য তোরে না জানে আমি চুপকে চুপকে আয় পড়ছি। এই দেখ, তোর লেগে আমি কি কি আনছি। তাল আনছি, তালের বড়া আনছি, পিয়ারা আনছি, আর কত কি আনছি, আর পুলি পিঠাও বানাই আনছি। তোরে খাওয়াম, তুই আমার সামনে বইয়া তারপরে খাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, আমি ওইটা পরে দেখবানি। তুমি আগে যাও, ওই রুমে গিয়ে হাত মুখ ধোও, ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। রুমি, উঠো না, মা আসছে। খাবার দাবার কি আছে, যাও মারে খাওয়াও। কি বলছিলাম না, এত রাতে তোমার মাই আসতে পারে? আসলে তোমার মায়ের না কোনো আক্কেল বুদ্ধি নাই, আর এ জীবনে হবেও না। এত রাতে কি কেউ কারো বাসায় আসে বলো তো? আমার মা আইছে আর তুমি সব কথা বলতেছো? হ্যাঁ, তোমার মা আইছে, এখন কি আমি তারে মাথায় নিয়ে নাচমু? হ্যাঁ, আমি এখন কোনো কিছু করতে পারবো না। আমি সারাদিন অনেক পরিশ্রম করেছি, এখন আমাকে একটু ঘুমাতে দাও দয়া করে। আবার প্রচুর পরিমাণ কোমরে ব্যথা করতেছে। আমার মায়ের খাবারের ব্যবস্থা কি তুমি করতে পারবা না? তোমার মায়ের খাবারের ব্যবস্থাটা তুমিই গিয়ে করে দাও, যাও। ফ্রিজে গিয়ে দেখো ভাত আর ডাল আছে, ওগুলো খেতে দাও। কালকেরটা কালকে দেখা যাবে। আচ্ছা, তুমি কি যাবা না? না, আমি যেতে পারবো না, আমার হাত পা অনেক ব্যথা করতেছে। এক কথা কয়বার বলবো আমি তোমাকে? যাও তো। ঠিক আছে, বুঝতে পারলাম, আর বলতে হবে না, আমি যাচ্ছি। মা, তুমি কিছু মনে করো না, তোমার বৌমা অসুস্থ তো, তাই আমি তোমারে খাওয়াচ্ছি। আর এত রাতে অন্য কিছুর ব্যবস্থা নাই তো, ডাল আর ভাত দিয়া আজকের মতো খেয়ে নাও। আমি কালকে বাজার থেকে মাছ মাংস নিয়ে আসবো। আর মা, আমি জানি হয়তো তোমার এগুলো দিয়ে খাইতে অনেক কষ্ট হইব, কষ্ট হলেও একটু খাও। না রে বাবা, আমার কোনো সমস্যা নাই। আরে আমরা তো হচ্ছি গ্রামের মানুষ, বুঝিস না? ডাল ভাত হইলেই আমাকে অনেক হয়ে যায়। তুই কোনো চিন্তা করিস না তো, সবসময় তো মাছ মাংস খাই, তাই না? ঠিক আছে মা, খাও। এই দেখো তো কে আসলো, কলিং বেল বাজতেছে। কি যে একটা যন্ত্রণা, রাত্রেবেলা ঘুমিয়েও তোমার জন্য শান্তি নেই। কে আসবে মানে? নিশ্চিত তোমার কোনো আত্মীয় স্বজন হবে। তোমারটা তুমি গিয়ে দেখো, আমাকে ঘুমাতে দাও। হ্যালো জামাই বাবাজি, কতক্ষণ ধরে কলিং বেল বাজাইতেছি, কোনো সারা শব্দ নাই। তোমরা কি ঘুমায় গেছো? অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, দরজাটা খোলো। কি? বাবা আসছে? বাবা, বাবা তুমি এত রাতে? মারে একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই তোর কাছে আয় বললাম। তাই বলে কি তুমি আমাকে একটা কল দিবে না? আরে আমার মেয়ের বাড়িতে আমি আসুম, এতে জানানোর কি আছে? ঠিক আছে বাবা, তুমি এখন যে হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করছি। দাও বাবা, এগুলো আমার হাতে দাও, আর তুমি আমার সাথে আসো, চলো। ঠিক আছে। বাবা,
এবার কিন্তু তুমি অনেকদিন পরে আসছো। তোমার যা যা লাগে সবকিছু নিবে, আর পেট ভরে কিন্তু খেতে হবে। ঠিক আছে মা, ঠিক আছে। হুম। দাঁড়ান বাবা, এই খাবার আপনি খাবেন না। এই খাবার আপনার জন্য না, আপনার জন্য আমি খাবার এনে দিচ্ছি। এই ডাল আর ভাত দিয়ে আপনি খাবেন, যেই খাবার আমার মা এই বাড়িতে এসে খেয়েছিল। কি ব্যাপার, এইসব কি শুরু করেছো তুমি? একদম কথা বলবা না, আমি যেটা বলেছি এটাই। বাবা আমি বুঝলাম না, তুমি আসলে এরকম করতেছো কেন? এমন কেন করতেছি, দাঁড়ান আপনারা বুঝাইতাছি। জামাই, তুমি এটা কি করলা? আমার সামনে তুমি আমার মেয়ের গায়ে হাত তুললা। এখন তো শুধু হাত তুলেছি, ওকে জুতা পিটা করে তারপরে আপনার সাথে পাঠিয়ে দিব। কেন, আমার মেয়ে কি এমন অপরাধ করেছে? কি অপরাধ করছে শুনবেন? তাহলে শুনেন। শোনেন আব্বা, একটা মানুষের সমস্যা থাকতেই পারে। রাতের বেলা গ্রাম থেকে আমার মা আসছিল, আপনার মেয়ে তো দরজা খুললই না, আরো আমাকে বলল আমাদের আত্মীয় স্বজন এত রাতে আসবে না। শেষমেশ আমাকেই দরজা খুলতে হলো। আমি যখন দরজা খুললাম, দরজা খুলে দেখলাম আমার মা। তারপর আমি রুমিকে গিয়ে বললাম, মা এসে, মাকে খাবার তৈরি করে দাও। রুমি আমাকে বলল আমার হাত ব্যথা, আমার কোমর ব্যথা, আমি খাবার তৈরি করতে পারবো না। আমার মায়ের কথা শুনে তার শরীর ব্যথা হয়ে গেল, হাত পা ব্যথা হয়ে গেল। আজকে যখন আপনি আমার বাড়িতে আসছেন, দরজায় নক করলেন, তখন আমি রুমিকে বললাম দরজাটা খুলে দাও। সে সেদিনের মতো আজকেও আমাকে বলল আমাদের কোনো আত্মীয় স্বজন এই বাড়িতে আসবে না। এক লাফ দিয়ে দরজা খুলে দিল আপনার কথা শুনে। মুহূর্তের মধ্যেই তার সব ব্যথা ভালো হয়ে গেল। আর সবচেয়ে বেশি কষ্ট লেগেছিল যখন আমি বলছিলাম যে আমার মায়ের খাবার তৈরি করে দাও। যখন আমাকে বলল যে আমার শরীর ব্যথা, আমার গা ব্যথা, সে আমাকে বলছে আমার মায়ের খাবার আমাকে তৈরি করে খাওয়াতে হবে। তারপরে ফ্রিজে ঠান্ডা ভাত আর ডাউল আছে, সেগুলো দিয়ে আমাকে খাওয়াতে বলল। আর আজকে আপনার জন্য ভাত, মাংস, মাছ মুহূর্তের মধ্যে তৈরি করে ফেলছে। তার কাছে আমার মায়ের কোনো মূল্য নেই, অথচ তার বাবা আসলো, মুহূর্তের মধ্যে এতগুলো খাবার তৈরি হয়ে গেল। আর আমার মা এসে যদি এই বাড়িতে ঠান্ডা ভাত আর ডাউল দিয়ে ভাত খেতে পারে, তাহলে আপনি তো সেই জায়গায় অনেক পরে। যেই খাবার আমার মায়ের ভাগ্যে নেই, সেই খাবার আপনি কি করে খাবেন আমার শ্বশুর হয়ে? আরে বাবা, কিসের জন্য তো রাগারাগি করতেছিস? একটু থাম না, মাথা ঠান্ডা কর। বিয়ে এসে ওর কথা কিছু মনে করেন না। নেন খান তো, খান, ধরেন এগুলো খান। মা, তুমি মাথা ঠান্ডা করতে বলছো? আর কত সহ্য করব বলো তো মা? এই বাড়িতে আমার কোনো আত্মীয় স্বজন আসলে তার কাছে আমার আত্মীয় স্বজনের কোনো মূল্য নেই, কোনো দাম নেই, এবং কি সে সর্বোচ্চ লেভেলের অবহেলা করে। অথচ এই বাড়িতে তার কোনো আত্মীয় স্বজন আসলে পাগল হয়ে যায়, কি থেকে কি করবে, পোলাও, মাংস আরো অন্যান্য পদ সুন্দর করে রান্না করে খাওয়া। মা, অনেক সহ্য করেছি, এর একটা বিহিত করতে হবে, না হলে সারা জীবন আমার পছলাতে হবে। শোনেন বাবা, আপনাকে সরাসরি একটা কথা বলবো। জি জামাই, বলো। বাবা, এই মুহূর্তে আপনি আপনার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবেন। আপনার মেয়েকে নিয়ে আমি আর সংসার করতে চাই না। দেনমোহরের টাকা আমি পাঠিয়ে দেব। আপনি ডিভোর্সের ব্যবস্থা করুন। ওর মতো বেয়াদব মেয়ে নিয়ে আমি আর সংসার করতে পারবো না। এখনো পর্যন্ত আমাদের কোনো ছেলে সন্তান হয়নি, আর ওর গর্ভে থেকে যে সন্তান হবে সেই সন্তানও ওর মতোই খারাপ হবে। আমি দুনিয়াতে দুইটা পাপ একসাথে রেখে যেতে পারবো না। আপনি যেমন আপনার মেয়েকে জন্ম দিয়ে পাপ করেছেন, আপনি যেমন পাপ করেছেন আপনার মেয়েকে জন্ম দিয়ে, সেই দায়ভার আপনার। আমি এমন পাপ করতে চাই না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। বাবা, আমার মেয়েরে মাফ করে দাও, ওরে ভালো হওয়ার একটা সুযোগ দাও বাবা। আমি জানি আমি দোষী, আমার মেয়ের সেভাবে শিক্ষা দিতে পারি নাই। ও যে এত বড় বেয়াদব হবে আমি বুঝতে পারি নাই বাবা। তুমি ওরা ক্ষমা করে দাও বাবা, আরেকটা বারের জন্য বাবা। আমি কথা দিতেছি এরপর থেকে ও আর এমন কাজ করবে না বাবা। জানি আমি অপরাধী, আমি জন্ম দিয়ে ভুল করেছি, ওকে আমি সেই শিক্ষা দিতে পারিনি। ও যে এত বড় বেয়াদব হবে আমি বুঝতে পারি নাই বাবা। আমি আজকে তোমার কথা দিতেছি, আজকের পর থেকে ও তোমার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে এবং দায়িত্ব নিয়ে কাজ করবে। তোমার সাথে আর তোমার আত্মীয় স্বজনের সাথে কখনো খারাপ ব্যবহার করবো না। সে দায়ভার আমি নিলাম।
আর যদি কখনো খারাপ ব্যবহার করে তাহলে ওকে আর আমি কখনো ক্ষমা করব না। রুমি, তুই এক্ষুনি তোর শাশুড়ির কাছে মাপ চাবি। আর এখন থেকে তোর শাশুড়ি তোর নিজের মায়ের মতো মনে করবি। আমি যেন তোর বিরুদ্ধে তোর স্বামীর কাছে থেকে কোনো অভিযোগ না শুনি। আর যদি শুনি কোনো অপরাধ করছিস তাহলে ভুলে যাব আমার কোনো মেয়ে ছিল। মা, মাগো আপনি আমাকে মাফ করে দেন। আমি নিজের অজান্তে জানতে আপনার মনে অনেক কষ্ট দিয়েছি। আমি আমি আর কখনো আপনাকে অবহেলা করব না। আপনাকে আমি আমার মায়ের মতো দেখব। শোনো বৌমা, তোমার একটা কথা বলি। আজকে তুমি আমার সাথে যে ব্যবহার করতেছো, একদিন দেখবা তোমার ছেলে সন্তান যখন আসবো, তুমি শাশুড়ি হবা, তোমার সাথে এরকম করবো। তুমি যার সাথে যেমন করবা ওকে দিয়েও তোমার সাথে এরকম করবো। এরকম করতে হয় না মা, আমরা তো মুরব্বী, আমরা কয়দিন থাকবো কো। বাজান, বৌমা আমি মাফ করে দিচ্ছি, তুই এবার মাফ করে দে। দেখ, আজকে আমার মা ক্ষমা করে দিতে বলছে দেখে কিন্তু আমি তোরা ক্ষমা করে দিলাম। আর যদি ভবিষ্যতে শুনি তুই আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিস, তাহলে কিন্তু এই বাড়ি থেকে তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আরে বাবা চুপ থাকতো, আর রাগারাগি করিস না। আমার লক্ষ্মী বৌমা, বৌমা ওর কথা কিছু মনে করো না, একটু রাগ হয়ে গেছে বেশি। আমার সোনা বৌমা, বিয়াই বল, খাইতে বল বৌমা, সব খান দাও, আহ আহ। বাবু, আজকে সারা দিন তোমাকে নিয়ে অনেক ঘোরাফেরা করবো। তুমি কিন্তু আজকে আমার সারাদিন সময় দিবে, ওকে? অফকোর্স, তোমাকে সময় না দিলে আমি কাকে সময় দিব? আমি তোমার কাছে যখন যেটা চাচ্ছি সেটাই পাচ্ছি। তোমার যখন যা দরকার হবে তুমি শুধু আমাকে বলবে, আমি তোমার চাওয়া পূরণ করব। এই যে দেখো, তুমি গত মাসে আমার কাছে আইফোন চাইছো, আমি দিয়েছি। এখন তোমার যা লাগবে তুমি শুধু আমাকে বলবে, ওকে? আচ্ছা শোনো না, এরপরে আমাকে একটা 2 ভরি গোল্ডের চেন দিতে হবে। আমি সেদিন মার্কেটে গিয়েছিলাম, গিয়ে দেখে এসেছি। আমার কিন্তু চেনটা অনেক পছন্দ হয়েছে। আগামী মাসেই তোমাকে ওই চেনটা আমাকে দিতে হবে। ওকে লক্ষ্মী, ঠিক সব হবে। এখন চলো। এই অটো যাবে বোটানিক্যাল গার্ডেন? না না, আমি যাবো না, তুমি অন্য গাড়িতে যাও। কি ব্যাপার? উনি তোমাকে তুমি করে বলছে, তোমাকে চিনে নাকি? আরে না না, আমিও নাকি কি কি করে চিনব, আর উনি আমাকে কিভাবে চিনবে? এই তুমি চলো তো, বললাম তো তোমাকে ভাড়াটা বাড়িয়ে দিব। এই শোনো, তুমি যদি 200 টাকার ভাড়া 2000 টাকাও দাও না, তাও আমি তোমারে নিয়ে যাবো না। তুমি অন্য গাড়িতে যাও। তোমার মতো মাইলকরা আমি আমার গাড়িতে উঠাবো না। এই ফকিন্নির বাচ্চাটার ভাব বেড়ে গেছে। চলো তো আমরা অন্য কোনো গাড়িতে যাই। চলো বলছি, চলো। আরে যা যা, তোর মতন ফাজিল খারাপ মেয়ে মানুষরা আমি আমার গাড়িতে তুলবো না। ফাজিল মাইয়া মানুষ অন্য বেটা লয়ে লয়ে ঘুরে। মহিলার কথা শুনে মনে হচ্ছে এর মধ্যে একটা রহস্য আছে, আমাকে জানতেই হবে। আচ্ছা দাঁড়াও তমা, তুমি এখানে একটু দাঁড়াও, আমি একটা দেখি রিক্সা পাই কিনা। এই দেখো, আমার এই অটো মোটো রিক্সা মিক্সা এগুলাতে চড়তে আর ভালো লাগে না। তুমি একটা গাড়ি কেন কিনছো না আমাকে বলো তো? অ্যাটলিস্ট একটা R15 তো কিনতে পারো, যাতে আমি তোমার সাথে ঘুরে এনজয় করতে পারি। ঠিক আছে বেবি, সব হবে, আমি চেষ্টা করবো। এখন আপাতত একটা রিক্সা আনি। ওকে, একটু দাঁড়াও। হ্যাঁ, আন্টি, আমি একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না। আমি আপনার ছেলের মতো, প্লিজ একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, আমার সাথে যে মেয়েটি ছিল ওটাকে আপনি চিনেন? বাবা, আমার বিরক্ত করো না তো, তুমি অন্য থেকে যাও, আমার কাজ আছে। দেখুন, আমার মনে হলো নিশ্চয়ই এখানে কোনো একটা ঝামেলা আছে। আমাকে আপনার ছেলে মনে করে সবকিছু বলতে পারেন, প্লিজ আন্টি। বাবা রে, তোমার আমি কি কম, ওই খুব একটা খারাপ মায়া মানুষ, একটা নষ্ট মায়া মানুষ। আর যে বিয়ে হয়েছে তুমি কি জানো? শোনো, আজ থেকে 3 বছর আগে আমার ছেলের সাথে ওর বিয়ে হয়েছিল। আমার ছেলেরে প্রেমের জালে ফাঁসাইয়া তারপর আমার ছেলের কাছে বিয়ে বসছে। আমি তো কিছুতেই ওর ছেলের বউ হিসেবে মাইনা নিতে চাইছিলাম না, কিন্তু ছেলের মুখের দিকে তাকাইয়া তারপর মাইনা নিছি। কিন্তু বিয়ের কয়েকদিন পরে ওর আসল চেহারাটা বাইরে গেল।
বিয়ার 2 মাস পরে আমার ছেলে যখন বিদেশ চলে গেল, আমার উপর অত্যাচারের মাত্রাটাও বাড়ায় দিল। সংসারের সমস্ত কাজ আমার দিয়ে করাইতো। বউ হয়ে যেই কাজ করব, শাশুড়ি হয়ে আমার সেই কাজ করতে হইতো। থালা বাসন ধোয়া, ঘর মোছা, নানান কাজ আমার দিয়ে করাইতো। ও একটা নোংরা চরিত্রের মাইয়া, আর চরিত্র এত খারাপ তুমি জানো না কিছুতেই বাবু। আমি জানি আমার পোলা বিদেশ যাওয়ার পর থেকে ও কয়েকদিন পর পরে কয়েকটা করে পোলা নিয়ে ঘরে আসে, আড্ডাবাজি করে, কথা কয়, সময় দেয়। আমি শাশুড়ি যখন বলতে যাই তখন আমার উপর আরো অত্যাচার করে। একদিন কি হয়েছে জানো? ওর কতগুলা বন্ধুর সামনে আমার গাঁটটাই ধরে বাইতে বাই করে দিছে বাবা। তারপর থেকে আমি অটো চালাই। আপনি সব কি বলছেন আন্টি? তাহলে এই কথা আপনি না বললে তো আমি কিছু জানতেই পারতাম না। হ বাবা, ওর সময় আছে, তুমি ওর জীবন থেকে দূরে সরে যাও, নাইলে ও তোমার জীবনটাকে খুব তছনছ করে দিব বাবা। হ্যাঁ আন্টি, আপনি ঠিকই বলেছেন। অলরেডি আমার জীবনটা নষ্ট হওয়ার পথে। আজকে যদি আমি আপনার কাছ থেকে সত্যিটা না জানতে পারতাম, তাহলে হয়তো সামনে আমার কপালে অনেক খারাপই ছিল। ওর পিছনে আমি অলরেডি অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলছি। ওর প্রতি মাসে অনেক বড় বড় বায়না। কিছুদিন পর পর ওর টাকা লাগবে, আইফোন লাগবে, স্বর্ণের চেইন লাগবে। আর আমিও কি বোকার মতো ওর বায়নাগুলো সব পূরণ করে যাচ্ছি। আমার বাবার কষ্টের অর্জিত টাকা আমি সব ওর পিছনে নষ্ট করছি। আন্টি, আপনি সত্যি আমার মনের চোখ খুলে দিয়েছেন। আন্টি, আপনি যখন আমাকে এত বড় একটা উপকার করলেন, আমি আপনার ছোট্ট একটা উপকার করতে চাই। আপনি কি জানেন আপনার ছেলে কোথায় আছে? না রে বাবা, আমি জানি না আমার ছেলে কোথায় আছে। তবে শুনছি 2-3 মাস আগে নাকি বাংলাদেশে আইছে। আগে ওরা যে বাড়িতে থাকতো না, ওই বাড়ি পাল্টায় অন্য বাড়িতে চলে গেছে। আমি আমার পুতের খোঁজ জানি না বাবা, কই আছে, কেমন আছে। আন্টি, আমি জানি ওর বাসা কোথায়। কি জানো? তবে ও আমাকে কখনো ওর বাসায় নেয় নাই, কিন্তু আমি ওর বাসা চিনি। আমি অনেকবার ওর বাসার সামনে নামিয়ে দিয়ে আসছি। সত্য কইতেছ? তুমি একটু নিয়ে যাও আমারে, আমার ছেলের আমি অনেক দিন ধরে দেখি না। নিয়ে যাও বাবা। হ্যাঁ কি সাব্বির, তুমি এখানে? কি ব্যাপার, তুমি এই ছেলেটাকে চিনো নাকি? আরে না না, কি বলছো তুমি এইসব? আমি ওকে কি করে চিনবো? অপরিচিত একজন মানুষ। আরে তুমি যাও তো, একে গিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে আসো। ব্যাস, অনেক নাটক হয়েছে, এখন বন্ধ করো। ভাই, আমি অনেক কষ্ট করে আপনার এই বাড়ির ভিতরে ঢুকেছি শুধু আপনাকে কিছু কথা বলার জন্য। আপনি কি জানেন আপনার স্ত্রী কত বড় প্রতারক, কত বড় বাটপার একজন? সে আমার সাথে আজ 6 মাস ধরে রিলেশনে আছে। আমি তার পিছনে অনেক টাকা নষ্ট করছি। তাকে প্রতি মাসে আমি মোটা অঙ্কের টাকা দিয়েছি তার হাত খরচের জন্য। এমনকি গত মাসে একটা আইফোনও কিনে দিয়েছি। আবার এই মাসে তার আমার কাছে আবদার ছিল যেন নেক্সট মান্থে তাকে আমি স্বর্ণের হার দেই। আমি আমার বাবার কষ্টের টাকা সব ওর পিছনে নষ্ট করেছি। ও আমাকে বলেছে ও নাকি আনমেরিড। যাই হোক, আপনাকে এখন যে কথাটা বলবো সেই কথাটা শুনলে আপনি আরো অবাক হয়ে যাবেন। আপনি কি জানেন আপনার মা কোথায় আছে? আমার স্ত্রী বলেছে আমার মা নাকি বাড়ি থেকে বের হয়ে গেছে। আমি আমার মাকে অনেক ভালোবাসি, আমার মাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আর আমার স্ত্রী যে আমাকে বলেছে আমার মা বের হয়ে গেছে, এ কথা আমার এক মুহূর্তের জন্য বিশ্বাস হচ্ছিল না। আপনি কি আপনার মাকে দেখতে চান? হ্যাঁ, আমি আমার প্রাণপ্রিয় মাকে অবশ্যই দেখতে চাই। আন্টি, আন্টি ভিতরে আসুন। মা, ও মা, 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 ও মা, তুমি এতদিন কই ছিলা মা? তোমাকে না পাই আমি পাগলের মতো তোমারে খুঁজছি। মা জানো, আমি বিদেশ থেকে আসার পরে তোমারে কত খুঁজছি, সব জায়গায় তোমারে খুঁজছি, কোথাও পাইনি। মা, ও আমারে বলছে তুমি নাকি কাউরে না জানায় চলে গেছো বাড়ি থেকে। কেন মা, কেন গেছো বলো? মা, তোমারে না পাই আমি 3টা মাস ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি নাই। তারপরে তোমার অভাবে মা আমি সারা দিন সারা রাত জায়গা থাকছি, অপেক্ষায় থাকছি। কইছি না মা তুমি? সব দোষ তোর বউয়ের। আমি তো তোর আগেই বলছিলাম এরা কোনোদিনও ভালো মায়া মানুষ না। তুই তো আমার কথা শুনস নাই।
না যাই না না বুঝে কই থেকে একটা মায়া মানুষ ধরে নিয়ে আমি তোর মনের দিকে তাকাইয়া পরে মাইনা নিছি না। কিন্তু তুই বিদেশ যাওয়ার পর থেকে আমার উপর ওর অত্যাচারটা অনেক বাইরে গেছে। ও দিনের পর দিন আমার অনেক অত্যাচার করছে। ও একটার পর একটা ছেলে নিয়ে এই বাড়িতে এসে অপরে সময় দিছে। আমি ওরে অনেক কইছি, কিন্তু যখনই কইছি তখন ও আমার ভয় যাইছে। কিন্তু কি মুখ খুলে নাকি আমার উপর আরো অত্যাচার করবে, আমার গার্ডের বাড়ি থেকে বাইর করে দিবে। আমি তো তোরে ছাড়া বাঁচতে পারব না বাবা, তোরে ছাড়া আমি ভালো থাকতে পারব না। তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমি তোর অনেক কষ্ট করে লালন পালন, শেষ পর্যন্ত ওর অত্যাচার সহ্য করতে না পারি আমি বাড়ি থেকে পালাই এসে পেটের জন্য অটো রিক্সা চালাই বাবা। কি মা, তুমি অটো রিক্সা চালাইছো? ওর কত বড় সাহস, ও আমার মার এই বাড়ি থেকে বের করে দিছে। আমি আজকে ওরে শেষ করে ফেলাম, আমি ওর বাড়ি থেকে আজকে বের করে দিব। মা ডাইনি, তোর কত বড় সাহস, তুই আমার মাকে অত্যাচার করেছিস? ওই ডাইনি, ওই বল তোর কিভাবে সাহস হলো আমার মাকে কষ্ট দেওয়ার জন্য? হ্যাঁ, আজকে তোকে আমি এই বাড়ি থেকে বের করে দিব। যা ডাইনি, বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যা। আমার ভুল হয়ে গেছে। কিভাবে পারলি তুই, হ্যাঁ? ওই ডাইনি, কিভাবে পারলি আমার মাকে কষ্ট দেওয়ার জন্য? হ্যাঁ? আমার ভুল হয়ে গেছে, আমার আর কোনো সময় এমন হবে না। তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার কথা দিতেছি, আর কোনো সময় আমি এমন করব না। আমার পাছার, তোর মতো ডাইনিকে কোনোদিনই ক্ষমা করবো না। আমি তোমার আর তোমার মার কথা ছাড়া আর কারো কথা শুনবো না। আমাকে শেষবারের মতো মাফ করে দাও, আমি আর করব না। না না, আমি তোকে কখনোই ক্ষমা করবো না। ওঠ, ওঠ বলছি, ওঠ। আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাবি, তোর কোনো ক্ষমা নেই। তোর মতো ডাইনিকে যদি আমি ক্ষমা করি, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। যা, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবি, চল। মা, মা, তুমি আর কখনোই আমার বাড়ি থেকে বের হয়ে যাবে না। বলো। কোনোদিনও যাবো না বাবা, কোনোদিনও যাবো না। তোমার অনেক ধন্যবাদ। আজকে যদি তুমি না থাকতাম তাহলে আমি আমার ছেলের খুঁজে পাইতাম না। বন্ধুরা, আমাদের ভিডিও দেখে কি বুঝতে পারলেন? এমন কিছু মেয়ে মানুষ আছে যারা নিজেদের স্বার্থের জন্য আমাদের মতো হাজারটা ছেলের জীবন নষ্ট করে দিতে পারে। তাই এই ধরনের মেয়েদের কাছ থেকে সাবধান থাকবেন আর কখনো প্রশ্রয় দিবেন না। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন। ধন্যবাদ।